আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ায় একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, বহু হতাহত। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ইরান সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, পেজেশকিয়ান। তারপর জানিয়ে দিব সীমান্ত সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যা বললেন ট্রাম্প। আরও জানিয়ে দিব ইরানের আরও 3 স্যাটেলাইট উৎক্ষেপণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলা চালিয়ে যেভাবে তোপের মুখে পড়ে ইসরায়েল। সিরিয়ায় একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, বহু হতাহত। সিরিয়ার একাধিক শহরে ফের তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। প্রাথমিক তথ্যমতে এতে একজন নিরাপত্তা কর্মকর্তা সহ 3 জন নিহত এবং আরও অন্তত 60 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন মতে আজ রোববার 28 ডিসেম্বর লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে বিক্ষোভকালে সংঘাত ছড়িয়ে পড়ে। ক্ষমতাচ্যুত একনায়ক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র বাহিনীর আটক সদস্যদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তার্তুস ও লাতাকিয়ায় শিয়া ধর্মাবলম্বী সংখ্যালঘু আলাউই সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে আসে। লাতাকিয়ায় আজহারি চত্বরে বিক্ষোভের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে গুলি চালানো হয়। তার্তুসে বানিয়াস পুলিশ স্টেশনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে অজ্ঞাত হামলাকারীরা। এতে 2 জন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের আক্রমণে বাশার আল আসাদের পতন ঘটে। এরপর সাবেক আল কায়েদা নেতা আহমেদ শারারের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এলেও শান্তি ফেরেনি। গত এক বছরে দেশটিতে বেশ কয়েকটি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার 26 ডিসেম্বর সিরিয়ার হোমস শহরে ওয়াদি আল দাহাব এলাকার ইমাম আলী বিন আবি তালিব মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় 8 জন নিহত হয়। ওই ঘটনার দুদিন পর আজ রোববার দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলে বড় বিক্ষোভ শুরু হয়। দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দেন প্রবাসে থাকা আলাউই ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। প্রবাসী নেটার ডাকে লাতাকিয়া, কার্তুস ও জাবলে শহরে রাস্তায় নামেন অনুসারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে সাম্প্রদায়িক বক্তব্য বন্ধের দাবিও জানানো হয়। 40 বছর বয়সী গৃহিণী হাদিল সালহা বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শীঘ্রই ফেডারেল ব্যবস্থা চালু করা, কারণ আলাউইদদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্ত সস্তা নয়। আমরা আলাউইদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে। লাতাকিয়ায় অ্যাসোসিয়েটেড প্রেসের একজন আলোকচিত্রী জানিয়েছেন, তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের আলাউই বিক্ষোভকারীদের দিকে পাথর ছুঁড়তে দেখেছেন। অন্যদিকে বিক্ষোভকারীদের একটি দল প্রতিপক্ষের এক বিক্ষোভকারীকে মারধর করে। এ সময় নিরাপত্তা বাহিনী উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং উড়ো ফায়ার করে। এতে বিক্ষোভকারীরা হতাহত হন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ইরান সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, পেজেশকিয়ান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘাতের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই শনিবার 27 ডিসেম্বর ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের 2 দিক থেকেই বেশি শক্তি আছে। তারা অর্থাৎ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায় আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই সংঘাত 80 দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু মার্কিন নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি ও নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানিয়েছেন, 2 পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। সীমান্ত সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যা বললেন ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাত অবশেষে থেমেছে।
যুদ্ধবিরতির এই খবরে আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তির বাতাস বইছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় দুই দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দ্রুত ও ন্যায্য সিদ্ধান্তে পৌঁছনোই শান্তির সঠিক পথ। রবিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, সীমান্ত সংঘাতে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বলেন, আমি থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই নেতাকে অভিনন্দন জানাই, তারা খুব দ্রুত ও ন্যায্য সমাধানে পৌঁছেছেন। ট্রাম্প এর আগে হওয়া একটি যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের বলে দাবি করেন, যদিও সেটি পরে ভেঙে গিয়েছিল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুক্তিকে দ্রুত ও চূড়ান্ত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার সঙ্গে একযোগে কাজ করেছে এবং এই প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পেরে ওয়াশিংটন গর্বিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বিশ্বজুড়ে সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, হয়তো যুক্তরাষ্ট্রই এখন প্রকৃত জাতিসংঘের মতো কাজ করছে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বিশ্ব শান্তির প্রশ্নে জাতিসংঘকে আরও সক্রিয় হতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতিকে স্বাগত জানান। তিনি দুই দেশকে অবিলম্বে এই প্রতিশ্রুতি মানার আহ্বান জানান। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৩ সপ্তাহের সংঘাতে অন্তত ৪৭ জন নিহত হন এবং ১০ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হন। শনিবার ঘোষিত চুক্তিতে দুই দেশ গোলাগুলি বন্ধ, সেনা চলাচল স্থগিত এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষকে দ্রুত ঘরে ফেরার সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছে। যুদ্ধবিরতির পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২ দিনের আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি পুনঃশান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে এবং ধাপে ধাপে স্থায়ী শান্তির দিকে এগোতে হবে। ইরানের আরও ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ। রাশিয়ার সুয়ুজ লঞ্চারের মাধ্যমে রবিবার মহাকাশে পাঠানো হয়েছে আরও ৩টি ইরানি স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই দেশ তাদের মহাকাশ সহযোগিতা সম্প্রসারণ করছে। সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে মিত্র রাশিয়ার ওপর ক্রমশ নির্ভরতা বাড়িয়েছে ইরান। সর্বশেষ এই ৩টি স্যাটেলাইট কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণে সহায়তার উদ্দেশ্যে তৈরি। ইরানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদের দ্বারা নকশা ও তৈরি করা হয়েছে, যা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর ব্যবস্থার প্রসঙ্গ টেনে বলা হয়। তিনি আরও বলেন, আমরা রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করছি। কিছু বিষয় প্রকাশ্য আর কিছু আমরা স্পষ্ট করতে চাই না। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, পায়া, জাফর-2 এবং দ্বিতীয় কাউসার নামে এই ৩টি স্যাটেলাইট পৃথিবী নিম্ন কক্ষপথের জন্য। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, রুশ হামলার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে ইরান, যদিও এ অভিযোগ অস্বীকার করে তেহরান। ইরানে হামলা চালিয়ে যেভাবে তোপের মুখে পড়ে ইসরায়েল। চলতি বছর বিশ্ববাসী যে কয়টা স্বল্পমেয়াদী সংঘাত প্রত্যক্ষ করেছে, ইরান ইসরায়েল যুদ্ধ তার মধ্যে অন্যতম। এই যুদ্ধ মাত্র ১২ দিন স্থায়ী হলেও মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। হামলা ও পাল্টা হামলার মধ্যে চিরবৈরী দেশ দুটির মধ্যকার দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করে। গত ১৩ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার প্রক্রিয়ার মধ্যেই ইসরায়েল হঠাৎ করে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে। জবাবে ইরান ও ইসরায়েল জুড়ে পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এক পর্যায়ে ২২ জুন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সংঘাতে জড়ায়। পরে ইসরায়েলের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতেই ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ১২ দিনের ওই সংঘাতে ইরানের সহস্রাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও আছেন। অন্যদিকে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। কয়েক দশক ধরে চলমান ইরান ও ইসরায়েলের সাপে নেউলে সম্পর্ক গাজা যুদ্ধের পর ব্যাপক সংঘাতে রূপ নেয়। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। ওই দিন থেকেই গাজায় টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। ইসরায়েল সহ দেশটির পশ্চিমা মিত্রদের অভিযোগ, হামাসকে সামরিক ও আর্থিক সহযোগিতা দেয় তেহরান, যদিও বিষয়টি তেহরান বরাবরই অস্বীকার করেছে। গাজা যুদ্ধের মধ্যেই ২০২৪ সালের ১ এপ্রিল সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে রিবিরার গার্ডের ভূ কমান্ডার সহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। সেই হামলার জবাবে একই মাসের ১৪ তারিখ ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই বছরের ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা করে ইরান। তেহরানের দাবি, হামাস নেতা ইসমাইল হানি
হানানিয়া লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীল ফরৌশানকে ইসরায়েল কর্তৃক হত্যার প্রতিশোধ হিসেবে এই আক্রমণটি আত্মরক্ষার পদক্ষেপ ছিল। একই মাসে ইসরায়েল ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধাগুলোতে পাল্টা আঘাত হানে।